তত্ত্বাবধায়ক সরকার ফেরানো রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগের সকল রাজনৈতিক দলের আবেদন ২৬ আগস্ট দিন ধার্য। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুল সহ ১৬ জনের বিচার শুরু, পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অনুভূতি শূন্য কবি শিল্পীরাই ১৫ আগস্ট শোক জানিয়েছেন, মন্তব্য রিজভীর। শবদ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ জুলাই আন্দোলন। এবং সাদা পাথর লুটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবনিযুক্ত জেলা প্রশাসকের, প্রশাসনে গাফলতি পেলে ছাড় নয়। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। দ্রুততম সময়ে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউয়ের শুনানি করতে আপিল বিভাগের সব রাজনৈতিক দলের পক্ষে আবেদন করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে আবেদন করেন আইনজীবী শিশির মনির। আগামী ২৬ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ২০১১ সালে ১০ মে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। সম্প্রতি আলোচিত এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। পঞ্চম ও শেষ দিনের শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক শুরু হয় প্রতিহিংসা। সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, এখানে পরিবেশকে ঠিক রেখে সকল উন্নয়ন কাজ হবে। পাশাপাশি সিলেটের আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য নিয়েও গুরুত্ব সহকারে কাজ করার কথাও জানান তিনি। সাদা পাথর লুটের ঘটনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে তিনি সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছান। পরে তাকে ফুল দিয়ে বরণ করে স্থানীয় প্রশাসন। প্লট এবং বস্তুগত প্রাপ্তির লোভে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা। রাজধানী তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্রে ৩৬ জুলাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথাকথিত কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছেন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। এখন লেখা দুজন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে, হেলিকপ্টার। বিগত বছরগুলোতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং জুলাই আগস্টের ভয়াবহতা নিয়ে ৩৬ মিনিট এবং ৩৬ সেকেন্ডের প্রামাণ্য চলচ্চিত্র ৩৬ জুলাই।
প্রিমিয়ার অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ হলো জুলাই আন্দোলন। জানান, ক্ষমতায় থাকাকালে জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছিলেন শেখ হাসিনা। তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তবুও পানি নিয়ে যাচ্ছে। এইটা এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি? জনগণের মধ্যে নয়, এই সমস্ত তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রেখে এমন একটা বাংলাদেশের সবাই প্রত্যাশা করেন যেখানে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী যেন কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায়। 16 বছরের যে আন্দোলন, সেটাকে 36 মিনিট 36 সেকেন্ডের মধ্যে নিয়ে আসা একটা খুবই কষ্টকর ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার। বিগত দিনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে, তাদের মধ্যে যাতে অনৈক্য তৈরি না হয়, এটি কিন্তু জাতি প্রত্যাশা করে। আমরা এমন একটা বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না, রাষ্ট্র এবং রাজনীতিবিদরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত আহত অংশগ্রহণকারী সকলেই ঐতিহাসিক চরিত্র বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদী রায়পুরায় দীর্ঘ 6 বছরের নির্মাণ শেষ হয়নি নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষের থাকার আশ্রয় কেন্দ্রটি। ফলে 3 কোটি টাকার এই প্রকল্পের কোনো সুফল মিলছে না এখনো। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে বন্ধ আছে কাজ। যদিও উপজেলা প্রশাসন বলছে নির্মাণ কাজ শেষ করতে চিঠি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মেহেদী হাসান রিপনের তথ্য ছবিতে জানাচ্ছেন আনোয়ার রাজ। নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিত মানুষের থাকার জন্য 2019 সালে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মামুন এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে 1 বছর 7 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময় দিলেও 6 বছরেও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সুফল মিলছে না এখনো। ঠিকাদার দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত, চাইলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কারণ আমাদের নদী ভাঙ্গন এলাকা, ঘূর্ণিঝড়, বন্যা আমাদের বেশ ক্ষতিগ্রস্ত হয়ে আমরা বিভিন্ন সময় আমরা আশ্রয় নিতে পারি। 2 বছর কাজ চলার পর মাঝপথ দিয়ে কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিন পরে আবার কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি 3 তলা পর্যন্ত ছাদ ও দেয়াল হয়, কিন্তু কিছু কিছু কাজ অসমাপ্ত রেখে যায়। এমন বাস্তবতায় উপজেলা প্রশাসন বলছে আশ্রয় কেন্দ্রের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। প্রথম উপকার হবে হলো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজে অবশ্যই বড় উপকার হবে। আর হলো বন্যা যখন হয়, বন্যা তখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। অবশিষ্ট যে কাজটি সেটি সম্পূর্ণ করার জন্য আমরা ঠিকাদারকে বলেছি যেন দ্রুত এই কাজটি আমাদেরকে শেষ করে দেয়। ফিনিশিং পর্যায়ে রয়েছে, এটি কাজটা শেষ করলে আমাদেরকে আমরা সেটি বুঝিয়ে দেব। মুঠোফোনে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান মিনহাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান দ্রুতই শেষ করা হবে আশ্রয় কেন্দ্রের কাজ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। সুনামগঞ্জের চাতকে যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। ভোররাতে উপজেলার জওয়ার বাজার ইউনিয়নের আকিজাল গ্রামের আব্দুল মসজিদের বাড়ির পাশে ইটের স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলভারটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। নেত্রকোনা পূর্ব ধলা উপজেলার খালিশপুর ইউনিয়নের বন্ধের পাড়া গ্রামের হাসান জবেদার হাফিজিয়া মাদ্রাসা ভবন নির্মাণে উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলার খালিশপুর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণ দেওয়া মাহফিলের আয়োজন
করা হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু রায়হান মাস্টার, সুপার মোহাম্মদ দেলার হোসেন, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম সহ অনেকে। পরে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনি প্রতিষ্ঠানের 10,000 টাকা সহায়তা প্রদান করেন। এশিয়ান টেলিভিশনে হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমীলা দাসের নানা অনিয়মের সংবাদ প্রচারের পর তদন্ত শুরু করেছে উপজেলার শিক্ষা অফিস। সকালে উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল মুন্নাফ খান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন চন্দ্র আচার্য ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিস মিয়া বিদ্যালয়ে তদন্তে আসেন। এ সময় অভিযোগকারী তেঘরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ উপস্থিত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অনিয়মের চিত্র তুলে ধরেন এবং বদলির দাবি জানান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করেছে গাজীপুর মহানগর গাছা থানা স্বেচ্ছাসেবক দল। র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পোর্ট বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদাত হোসেন শাহীন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন। মৌলভীবাজারে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, পণ্য প্রচারণা ও আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা সরকারি কলেজের কনফারেন্স হলে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলমগীর। প্রধান বক্তা ছিলেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান ও মৌলভীবাজার পূবালী ব্যাংক শাখা প্রধান রাজদীপ রায় সহ অনেকে। শরীয়তপুরে নড়িয়া ইউনিয়ন সমিতির নোসা থেকে প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিকভাবে মলা মাছ চাষ করে সফলতা পেয়েছেন মৎস্য চাষিরা। 50% জমিতে প্রথম 6 মাসে 7 মণ মলা মাছ উৎপাদন করেছে উপজেলা মাছ চাষী দীপক দাস। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে নড়িয়া উন্নয়ন সমিতি নোসার কৃষি ইউনিটের আওতায় মৎস্য খাতের সহযোগিতায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই মাছের চাষাবাদ করেছে মৎস্য চাষিরা। নড়িয়া ইউনিয়ন সমিতি নোসার থেকে মলা মাছ চাষে প্রশিক্ষণ নিয়ে তাদের পরামর্শে সেই মলা মাছ ফেলে না দিয়ে বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন তারা। বাজারে অধিকাংশ সবজির দামই 50 টাকার উপরে, তার উপর 2-3 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এতে বিপাকে পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবে ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে সবজি। তবে ব্যবসায়ীদের দাবি, বর্ষার অধিকাংশ এলাকা প্লাবিত হওয়া ও সরবরাহ কম থাকায় বাড়তি শাকসবজির দাম। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। গত কয়েক মাস ধরেই বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। 2-1টি সবজি 50 টাকার নিচে বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু অধিকাংশ সবজির দাম 80 টাকার ওপরে। কুষ্টিয়ার বাজারে 2 দিন আগেও বেগুনের দাম ছিল 70 টাকা কেজি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 100 টাকায়। কাঁচামরিচ 140 থেকে বেড়ে হয়েছে 200 থেকে 220 টাকা। পটল বিক্রি হচ্ছে 80 টাকা, চালকুমড়া 20 থেকে বেড়ে 40 টাকা, ঝিঙ্গা 40 থেকে বেড়ে 60 টাকা, লাউ 30 টাকা থেকে বেড়ে 50 টাকা, আর ঢেঁড়স 50 থেকে বেড়ে 60 টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা, মিষ্টি কুমড়া, পেঁপে ও কাঁচকলার সঙ্গে বেড়েছে শাকের দামও। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। বাজারে এমন অব্যবস্থাপনার জন্য সরকারের উদাসীনতাকেই দুষছেন তারা। হঠাৎ করে সবজির দাম আর আকাশচুম্বী, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, 100 নিচে কোনো সবজি নাই। ঝিঙে কিনতে আমাদের 25-30 টাকা, 60 টাকা 70 টাকা। স্বল্প আয়ে মনে করেন জিনিসপত্র কিনা খুবই ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে আমাদের। তবে ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের কারণেই লাফিয়ে লাফিয়ে সব ধরনের সবজির দাম বেড়েছে।
এর সঙ্গে বৃষ্টি ও সরবরাহ কমের অজুহাত তো আছেই। বেগুন, পটল, বরবটি, উস্তে এই সাইডটা দাম বাড়ছে, বৃষ্টি হলে ফুল নষ্ট হয়ে যায়। বৃষ্টির কারণে সবজি ধরেন অনেকটা মায়ের হয়ে গেছে, এই জন্য বাজার বাড়তি। আবার মনে করেন যে চাষিরা সবসময় তো বেশি দাম চাওয়ার চেষ্টাই করে, এই কারণে তারা যাচ্ছে আজকে যাচ্ছে 10 বিক্রি করলে কালকে এসে চাই 12 টাকা। মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে স্বীকার করে বরাবরের মতো শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। এখন কিন্তু সিন্ডিকেটটা তেমন আছে বলে আমি মনে করি না, তার কারণ আপনি জানেন যে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোই কিন্তু বৃষ্টিজনিত কারণে সাবমার্জড হয়ে গেছে। বাজারে স্বস্তি ফেরাতে আশ্বাসের বুলি না দিয়ে পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার ফেডারেল রিভিউ শুনানি আগাতে আপিল বিভাগের সকল রাজনৈতিক দলের আবেদন 26 আগস্ট দিন ধার্য। আসলে 6 মরদেহ পোড়ানোর মামলায় সাইফুল সহ 16 জনের বিচার শুরু, পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অনুভূতি শূন্য কবি শিল্পীরাই 15 আগস্ট শোক জানিয়েছেন মন্তব্য রিজভীর। সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ জুলাই আন্দোলন। এবং সাদা পাথর লুটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নবনিযুক্ত জেলা প্রশাসকের। প্রশাসনিক গাফিলতি পেলে ছাড় নয়। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।